দারিদ্র্য বিমোচনে সমবায়ের ধারণা ছড়িয়ে দিন টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। আসছে ডেঙ্গু মৌসুম, এডিস মশার লার্ভা নিধনে নেই সমন্বিত উদ্যোগ। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় অসীম জোয়ারদারের দাফন সম্পন্ন। ধান কাটা শেষ, বাঁধ খুলে পানি ঢোকানো হচ্ছে হাওরে। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Online Properties Limited. দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সাথে আছি আমি নেভির মোস্তফা। শুনছিলেন শিরোনাম। দারিদ্র্য বিমোচনে সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। সোহেল রানার ছবি আরও জানাচ্ছেন মহসিন কবির। শুক্রবার সকালে ঢাকা থেকে সড়ক পথে নিজের নির্বাচনী এলাকায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ছোট বোন শেখ রেহেনা ও অন্য স্বজনদের সঙ্গে নিয়ে দোয়ায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য ছিল টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুলের কৃষিভিত্তিক সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করা। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছিল এই আয়োজন। প্রধানমন্ত্রী তার নিজের 9 একর জমি দিয়ে এই সমবায় সমিতি গড়ে তোলেন। আমি প্রথম যখন করি, স্বাভাবিকভাবে সব সময় নিজের কাজ করতে হলে আগে নিজেদেরকেই করে নিতে হয়। কাজে আমি নিজেই এই সমিতিতে উপদেষ্টা হিসেবে ছিলাম এবং আমার নিজের জমি দিয়ে আমরা এই সমিতি শুরু করি। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই। বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। একটি বাড়ি একটি খামার প্রকল্পটা ওই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সমবায় করতেছিলেন তারই আলোকে এটা আমরা গড়ে তুলি। আমরা এই সমবায়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে। তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন। অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি। সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়। মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অর্থ সহায়তার চেক বিতরণ করেন। মহসিন কবির, এটিএন নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। জুন জুলাইকে ডেঙ্গু মৌসুম বলা হলেও বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ কমেনি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য বিভাগ হাসপাতালে ফ্লুইড সরবরাহ বাড়াতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে। এদিকে রাজধানীতে এডিস মশার লার্ভা নিধনে টুকটাক কাজ চোখে পড়লেও সারা দেশে এখনও নেই কোনো সমন্বিত উদ্যোগ। আরও জানাচ্ছেন নাজি আফরিন। গেল 24 বছরের হিসেব বলছে মে মাসের পর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। তবে এবছরের শুরু থেকেই ডেঙ্গু সংক্রমণ পাওয়া গেছে সারা দেশেই।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৫০০, মারা গেছে ২৮ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। মৃতের সংখ্যা ১৭০৫, যা ছিল ২৩ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। এবছর এডিস মশার বংশবিস্তারের ধরন ও প্রকৃতি অনেক কিছুই পাল্টে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে যদি সে পাত্র না পায় তাহলে সোয়াজের পানিতেও সে ডিম পারবে এবং তার প্রজনন সম্পন্ন করবে। আসছে জুন মাসে এডিস মশার বংশবৃদ্ধির হার বাড়বে, তাই এ মাসেই নিতে হবে সতর্ক জরুরি ব্যবস্থা। সিটি কর্পোরেশনগুলো প্রতিবারই সাত রবে চিরুনি অভিযান শুরু করে, যদিও এর প্রভাব কতটা পড়ে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যেমন আমরা এই মে মাসটা যদি খুব জোর দিয়ে বেশিরভাগ প্রজননের জায়গা ধ্বংস করে ফেলতে পারি, সরিয়ে ফেলতে পারি, তাহলে আমরা জুন মাসে অত বেশি রোগী পাবো না। তাহলে আমাদের জুন জুলাই মাস হলো মেইন সিজন। তাহলে মেইন সিজনে যদি আপনি রোগী কমিয়ে রাখেন তাহলে তো ভাইরাস কম, সুতরাং ছড়াবে কম। এডিস মশা এবারও ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা এই মহামারীর বিপরীতে যুদ্ধ করতে কতটুকু সক্ষম? ঢাকা সিটির অনেক সক্ষমতা আছে, চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু একটা সি ক্যাটাগরির পৌরসভা বা ইউনিয়ন কাউন্সিল তাদের সত্যিকার অর্থে তারা হেলথ নিয়ে ভাবেনি না। তো সুতরাং এইটা খুব চিন্তার। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতবারের মতো এবছর যাতে স্যালাইন সংকটে পড়তে না হয় সেজন্য এবার আগেভাগেই উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী মহোদয় নিজেই যারা স্যালাইন ম্যানুফ্যাকচারিং তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বলা হয়েছে যে গতবারের এক্সপিরিয়েন্সে কী পরিমাণ স্যালাইন লাগবে লোকালি প্রডিউস করার জন্য তারাও আশ্বস্ত করেছেন। হোপফুলি এটা এবার হবে না। ডেঙ্গুর মেইন কাজ হচ্ছে প্রিভেনশন। তো কিউরেটিভ ইন্টেন্টে বেশি না দিয়ে পাবলিক হেলথ সাইডটাকেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন তার কাজ করছে, লোকাল গভর্নমেন্ট জনগণকে উদ্বুদ্ধ করা, কমিউনিটি এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেলে আর জনগণের পিছনে দৌড়ে লাভ নেই, এখনই বলতে হবে। পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে গত বছরের চেয়েও ভয়াবহ পরিণতির আশঙ্কা বিশেষজ্ঞদের। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জের সাঁওতা কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর 12টার দিকে অসীম জাওয়াদের বহনকারী বিমান বাহিনী 221 হেলিকপ্টার মানিকগঞ্জে পৌঁছায়। আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজার নামাজ সকালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর বাসার ঘাটিতে ফিউনারাল প্যারেড শেষে জানাজা পড়ানো হয়। পরিবারের সদস্যদের সাথে 3 বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যরা এতে উপস্থিত ছিলেন। জানাজার শেষে 3 বাহিনীর পক্ষ থেকে শহীদ স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মৃতদেহ শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার চট্টগ্রামে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের সময় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদের ইয়াক 130 বিমানটি আগুন ধরে যায় এবং সেটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাতেই চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা নামাজ। ধানের বাম্পার ফলনের পর সুনামগঞ্জের হাওরে এখন ঢোকানো হচ্ছে পানি। খুলে দেওয়া হয়েছে কিছু সুইচ গেট, লক্ষ্য হাওরের জীব বৈচিত্র্য রক্ষা। এরপর হাওরে ভালো মাছ পাওয়ার আশা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। তাহিরপুরের মাটিয়ান আর শনির হাওর, জগন্নাথপুরের নলুয়ার হাওর, বিশম্ভরপুরের খরচার হাওর কিংবা 4 উপজেলা জুড়ে দেখার হাওর। প্রতিটির আয়তন 6000 হেক্টরের বেশি। সুনামগঞ্জ জেলা জুড়ে ছোট বড় অসংখ্য ফসলি হাওর। বর্ষায় যেখানে অথই জল, আর শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ জমি। হাওরে ফসল মূলত একটাই, বোরো ধান। গেল সপ্তাহে টানা বৃষ্টি আর ঝড়ে শঙ্কা কাটিয়ে কৃষক গলায় তুলেছে সে ধান। কৃষি অফিস বলছে বাম্পার ফলন। আমরা সময় মতো সেচ পাওয়ার কারণে এবং প্রযুক্তির কারণে আমরা এই বছর শতভাগই ভালো হয়েছে। আমরা আশা করছি আমাদের যে ফলন এর চেয়ে আমরা বেশি পাবো এবং কমপক্ষে আমরা 8 থেকে 10 হাজার মেট্রিক টন ধান বেশি পাবো, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা।
হাওরে এবার মাছ উৎপাদনের পালা। মাছের প্রজননে বৃহস্পতিবার খুলে দেয়া হয়েছে মাটিয়ান হাওরের স্লুইস গেটের জলকপাট। আরও কিছু হাওরের স্লুইস গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাওর রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটি। সবকিছু ঠিক থাকলে এবার মাছও মিলবে ভালো আশা হাওরবাসীর। যত সম্ভব তাড়াতাড়ি যদি পানি আমাদের হাওরে যায় তাহলে মাছের প্রজনন বাড়বে, বংশ বিস্তার হবে এবং আমরা মাছ দিয়েও লাভবান হবো ধানের পাশাপাশি। বেরি বান আছে না, এগুলো ভাঙিয়া না দিলে মাছ আউটে ঢুকতো না, গিয়া বা মাছ পাওয়া যেত না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ধীরে ধীরে পানি ঢোকানো হচ্ছে হাওরে। মাছ আর জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা যে কমিটি আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলাপ করে তারা বিভিন্ন স্থানে রেগুলেটর করে দেবে। পাশাপাশি যেসব জায়গাগুলোতে হাওরে বাঁধ কেটে দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে তারা সেটা আলোচনা ক্রমে সেটা কেটে দিয়ে হাওরে পানি প্রবেশ করা হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে সারা দেশে। বৃষ্টির শুরুর আগে বেশিরভাগ এলাকায় ধান গোলায় উঠেছে, তবে কিছু স্থানে এখনও বাকি। গত কয়েকদিন ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে ধানের। বেকায়দায় পড়েছে কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েক দফা ঝড় বৃষ্টিতে খেতে পানি জমে গেছে। বোরো ধান কাটার মৌসুমে ধান নিয়ে দুশ্চিন্তায় কুমিল্লার কৃষকরা। কিছু কিছু এলাকায় নুয়ে পড়েছে ধান গাছ, গোড়া পচে নষ্ট হচ্ছে কাঁচা ধান গাছের। কিছু পাকছে, কিছু পাকে নেই, এই অবস্থা আছে। বৃষ্টি পড়ে গেছে, ধানগুলো সিট হয়ে গেছে, এই ধানগুলো কাটতে সমস্যা হইতেছে। খুলনার অনেক এলাকায় বৃষ্টির পানিতে পাকা ধানের সাথে ভাসছে কৃষকের স্বপ্ন। আর বৃষ্টি শুরুর আগেই যারা ধান কাটা শেষ করেছে তাদের অনেকেই ধান শুকাতে পারেনি। উৎপাদন খরচ উঠবে কিনা শঙ্কা রয়েছে। সব কল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এতে তো চাল খাওয়া যাবে কিনা তা বলা যায় না। এই হয়তো মাছের খাদ্য করতে হবে। আরো যদি 10-15 দিন পরে বৃষ্টি হতো তাহলে আমাদের এই ক্ষতিটা আর হতো। কুষ্টিয়ায় বিঘা প্রতি ফলন হয়েছে 30 থেকে 32 মন। এবছর ধানের ভালো ফলনে খুশি কৃষক, তবে বৈরী আবহাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে শঙ্কাও রয়েছে। ধান ভালো হয়েছে, যদি শিলাবৃষ্টি বা কোনো পরিস্থিতি না হয় তাহলে আমরা লাভবান হব। খরচ খরচা বেশি, ফলনে আল্লাহ পুষা দিবে। চলতি মৌসুমে নাটোরে 61,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বিরূপ আবহাওয়া, ধানের ন্যায্য মূল্য না পাওয়া ও শ্রমিক সংকট ধান কাটা পরিস্থিতিকে বিপাকে ফেলেছে। গরমি আবহাওয়া লাস্টে এসে ধানের ফলনটা কম হয়ে যাবে। এখন কৃষক মানুষ করে খেতে হবে, এরই হলো কথা। 400 টাকার কীটনাশক ওষুধ কিনতে হয় 1200 টাকা দিয়ে দোকান থেকে, সার 800 টাকার সার কিনতে হয় 1400 টাকা দিয়ে। কোথাও কোথাও খেতে পানি থাকায় ধান কাটার মৌসুমে বেগ পেতে হচ্ছে ঝিনাইদহের কৃষকদের। বৃষ্টির একটু বিরতিতে কিছু কৃষক ফসল গোছাতে ব্যস্ত হলেও অনেকের পাকা ধান গাছ মাঠেই পড়ে আছে। ধান মান্দ্র পয়সা মিশে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, নিম্ন 5 মণ কমবে পয়সা গেলে। যখন আমরা ধান কাটতে গেছি 2-1 সপ্তাহের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য আমরা ধান কাটিয়ে গুছাইয়ে বাড়ি তুলতে পারিনি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এ পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জে রোগ আক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে 2 জনকে জরিমানা। মায়ের মুখে হাসি ফোটানোই একমাত্র স্বপ্ন মেধাবী আহসান হাবিবের। দেশের খবরে আবারও স্বাগত। আপনাদের সাথে আছে আমি নেহরিন মোস্তফা। জলাবদ্ধতা নিরসনে আশুলিয়ায় খাল দখলমুক্ত ও খনন কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষ বলছে কাজের ধারাবাহিকতা থাকলে সুফল মিলবে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জাহিদ আহসান শাকিল। আবার জনবহুল একটি এলাকা, এই এলাকায় প্রতিনিয়ত গড়ে উঠছে আসলে উঁচু উঁচু ভবন। তার মধ্যে যেই খাল বা নদী আছে সেগুলো প্রায় সময় আমরা দেখছি দখল হয়ে যাচ্ছে এবং বৃষ্টি হলে তখন আমরা দেখছি এই অঞ্চলটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো সেই লক্ষ্যে আমরা দেখছি যে আজকে একটি উদ্যোগ নিয়েছেন এখানের স্থানীয় সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলাম, যে এখানে যে নলির পার একটি খাল আছে সেই খালটি কিন্তু খনন সহ অবৈধ যে স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের কাজ কিন্তু আজকে শুরু করেছেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে ভেকুর মাধ্যমে
আমরা দেখছি যে গভীরতা যেমন খনন করা হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে এই নলির পাড়ের খালের যে অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় বংশী নদীর এই খালটি মূলত বংশী নদীর একটি শাখা। প্রায় 2 কিলোমিটার এই শাখাটি খননের প্রাথমিক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তত্ত্বাবধান করবেন ইউনিয়ন পরিষদ। আমরা একটু কথা বলে এখানকার ধারণা দেওয়ার চেষ্টা করবো স্থানীয় সাংসদের এই উদ্যোগ বা কি সমস্যার কারণে বিষয়টি নিয়েছেন। সামনে বর্ষার দিন আসতেছে, এই বর্ষায় অতিবৃষ্টির কারণে খাল সরু হয়ে গিয়েছে এবং খাল অপরিষ্কার দখল হয়ে গিয়েছে। এই দখল মুক্ত করে খাল যদি পুনর্খনন না করা হয় তাহলে অতি বৃষ্টির সময় মানুষের বাড়িতে পানি প্রবেশ করে, যার কারণে এই খালটি খনন করার উদ্যোগ গ্রহণ করেছি। সাধারণ মানুষ বলছে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে কিন্তু যে ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন সময় সেই ভোগান্তি লাঘব হবে। এই ছিল এখানকার সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোগ আক্রান্ত গরুর জবাই ও পরিবহনের সময় 2 ব্যবসায়ীকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে উপজেলার রহনপুর পৌরসভার বেলি ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। মাংস ব্যবসায়ী এজাবুল জেলার নাচল উপজেলার করমজা ও টুটুল একই উপজেলার বেনিপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান বৃহস্পতিবার বিকেলে বিক্রির জন্য একটি রোগ আক্রান্ত গরু জবাই করে অন্য জায়গায় নেয়ার পথে 2 মাংস ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী। পরীক্ষা শেষে মাংসগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাংসটি মাটির নিচে পুঁতে ফেলা হয়। নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। কেবলমাত্র মায়ের মুখে হাসি ফোটাতেই রাত দিন পড়াশোনা করে নিজেকে তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের ছেলে আহসান হাবিব। দিনমজুরি টিউশনি করে পড়ার খরচ চালিয়েছেন। অদম্য আহসান হাবিবের সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 4 বিশ্ববিদ্যালয়ে। ঠাকুরগাঁওর প্রতিনিধি MA সামাদের প্রতিবেদন। 5 বছর বয়সে বাবাকে হারিয়েছেন মেধাবী আহসান হাবিব। তারপর থেকে মায়ের সঙ্গে তার ঠাঁই হয় নানার বাড়িতে। সেখানেই মা ছেলের জীবন যুদ্ধ। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অন্যের জমিতে হাড়ভাঙা পরিশ্রম করেছেন হাবিবের মা। আর মায়ের মুখের দিকে তাকিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করেন হাবিব। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর গ্রামের সিদ্দিকা বেগমের সন্তান আহসান হাবিব। বাড়ির পাশে জামালপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ 5 ও ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 পেয়ে এবার ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে। বিসিএস ক্যাডার হয়ে মায়ের স্বপ্ন পূরণের আশা তার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 4টি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছি। এখন আমার ভবিষ্যৎ ইচ্ছা বিসিএস ক্যাডার হওয়ার, দেশের সেবা করার। আহসান হাবিবের এমন অর্জনে যখন আশপাশের মানুষদের মাঝে প্রশংসার ফুলঝুরি, তখন দিনরাত পরিশ্রম করেও টাকার যোগান দিতে পারছেন না তার মা। বাচ্চারা লেখাপড়া করছে, কত সময় রাজমিস্ত্রির কাজ করছে, মানুষের বাড়ি ক্ষেতের কাম করছে, মরিচ গাছছে, তারপর লেখাপড়া করছে, আবার আমাদের সংসারটাও মেনটেন করছে। এটা নিয়ে পরম খুবই দুশ্চিন্তায় আছি আমি। মানে টাকাটা কোনো রকম ম্যানেজ করতে পারতেছি না। অনেক কষ্টে এতদূর পৌঁছাতে পেরেছেন আহসান হাবিব। তার মেধাকে গতিশীল করতে সরকার ও বিত্তবানদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ছোট থেকেই আচরণ ব্যবহার খুব ভালো, নিয়মিত স্কুল যায়, লেখাপড়া করে। মেধাবী আহসান হাবিবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। যে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়, সে যেন পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। আহসান হাবিবের বিষয়টি আমরা জানতে পারলাম। আহসান হাবিবের পাশেও আমরা আমাদের সামর্থ্যের সবটুকু নিয়ে পাশে দাঁড়াবো। MA সামাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
দারিদ্র্য বিমোচনের সমবায়ের ধারণা ছড়িয়ে দিন টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। আসছে ডেঙ্গু মৌসুম, এডিস মশার লার্ভা নিধনে নেই সমন্বিত উদ্যোগ। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় অসীম জাওয়াদের দাফন সম্পন্ন। ধান কাটা শেষ, বাঁধ খুলে পানি ঢোকানো হচ্ছে হাওরে। চাঁপাইনবাবগঞ্জে রোগ আক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে দুজনকে জরিমানা। মায়ের মুখে হাসি ফোটানোই একমাত্র স্বপ্ন মেধাবী আহসান হাবিবের। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Online Properties Limited. দেশের খবরে আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।